কি শুরু করবো বাবা? জি স্যার। ওকে, এ যাবৎ পর্যন্ত তোমাদেরকে যতটুকু পড়ানো হয়েছে, অ্যারে, লিংক লিস্ট, রাইট? জি স্যার। মূলত এই দুইটাকে বলা হয় প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, অর্থাৎ মৌলিক ডেটা স্ট্রাকচার। এখন থেকে তোমাদেরকে যে অংশগুলো দেখানো হবে সেটা এই মৌলিক ডেটা স্ট্রাকচার ইউজ করে অন্য ধরনের স্ট্রাকচার। মৌলিক ডেটা স্ট্রাকচার আমি ইউজ করব, তাই না? এটা মাথায় রেখো। আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাক, কিউ এন্ড রিকারশন। এই টপ চ্যাপ্টারের স্ট্যাক অংশটা। স্ট্যাক কাকে বলে? তোমরা কখনো যেই বুফেতে গিয়েছো অথবা কোনো দাওয়াতে, যেখানে নিজেদের ইয়েটা প্লেটটা নিজে নিয়ে নিতে হয়? ধরো অনেকগুলো প্লেট একসাথে সারিবদ্ধভাবে পাইল করে রাখা আছে, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, তাই না? তাহলে ওই পাইল করা যেই প্লেট গুলো আছে, নতুন আরেকটা প্লেট আসলে কোথায় রাখা হবে? নিচে না উপরে? স্যার উপরে। আবার যদি কোনো একটা প্লেট আমি ওইখান থেকে নিয়ে ইউজ করতে চাই, তাহলে কোথা থেকে নিতে হবে? নিচ থেকে? উপর থেকে। উপর থেকেই। তার মানে একই এন্ডে একই এন্ডে নতুন ডেটা অ্যাড হচ্ছে, বা ডেটা ওইখান থেকে রিমুভ করতে হচ্ছে, কোনো এলিমেন্ট অ্যাড করতে হচ্ছে বা এলিমেন্ট রিমুভ করতে হচ্ছে, তাই না? একই এন্ড থেকে। একই এন্ড থেকে যদি কোনো এলিমেন্ট প্লেটের মতো, যদি একই এন্ড থেকে পাইল করা প্লেটের মতো, যেমন আমরা একই এন্ড থেকে যোগ করি, অথবা এন্ড থেকে আমি একই এন্ড থেকে প্লেট সরিয়ে নিই, ঠিক একইভাবে যদি এলিমেন্ট গুলোকেও একই এন্ডে যোগ করা বা ওই এন্ড থেকেই বিয়োগ করা হয়, বাদ দেওয়া হয়, হ্যাঁ, অথবা নেওয়া হয়, ঠিক আছে, তাহলে সেটাকে আসলে বলে স্ট্যাক। আর কিউটা কিরকম? যেমন তোমরা কোনো টিকিট কাটতে এক্স্যাক্টলি টিকিট কাটতে গিয়েছো, তাহলে টিকিট কাটতে গেলে কিন্তু যে শেষে যায় তাকে প্রথমে সার্ভিস দেওয়া হয় না, যে প্রথমে যায় তাকে প্রথমে সার্ভিস দেওয়া হয়, যে শেষে যাবে সে শেষে সার্ভিস পাবে। তাহলে এটাকে বলা হয় কিউ, ঠিক আছে? আর যখন কম্পিউটারে একটা ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে, তখন সেখানে ব্যবহার করা হয় রিকারশন, নিজে নিজেকে ব্যবহার করে। কিন্তু তাহলে স্ট্যাক এবং কিউ এর চ্যাপ্টারের মধ্যে রিকারশন কেন আসলো? তুমি খেয়াল করো যে কোনো একটা ফাংশন এখনো কমপ্লিট হয় নাই, তাকে কি মেমোরি থেকে সরানো যাবে? বরং ওইটার উপরে যেটা নতুন আসছে, নতুন আর একটা বসবে,
নতুন যেটা আসলো সেটার কাজ শেষ করার পরেই আবার পুরান কাজটা ধরা হবে। আমরা রিকারশনে নিজেকে নিজে যখন কল করে, যেই পরের নিজেকে যখন কল করলো, পরের ফাংশনটা এক্সিকিউট হতে থাকে আর আগের ফাংশনটা ওয়েট করতে থাকে যতক্ষণ পর্যন্ত পরের ফাংশন কমপ্লিট না হবে। তার মানে এটাকে যে একটা স্ট্যাকে কি করা হয়, এটার একটা লিস্ট রাখা হয় স্ট্যাকে। হ্যাঁ, কেননা যেটা শেষে গিয়েছে সেটা প্রথমে কমপ্লিট করতে হবে। এই জন্য যেহেতু এটা স্ট্যাক সিস্টেম স্ট্যাক ইউজ হয়, স্ট্যাকের একটা ইউজ, সো রিকারশনটাকে আমরা স্ট্যাক কিউ এবং রিকারশনের মধ্যে একই চ্যাপ্টারে পড়ব। তাহলে আমরা প্রথম যেই টপিকটা আছে স্ট্যাক, সেই স্ট্যাককে কিভাবে ইউজ করা যায়, মেমোরিতে কিভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখব। তাহলে মূল বিষয়টা এখানে কি? মূল বিষয়টা এখানে একটা ডেটা স্ট্রাকচার থাকবে, যে ডেটা স্ট্রাকচারে মৌলিক ডেটা স্ট্রাকচার বা অ্যারে অথবা লিংক লিস্ট যেটাই ব্যবহার করো না কেন, মৌলিক একটা ডেটা স্ট্রাকচার থাকবে যেখানে এলিমেন্ট সবসময় টপে এসে অ্যাড হবে। যেই প্রান্তে অ্যাড হচ্ছে সেই প্রান্তকে আমি টপ বলবো, ঠিক আছে? কেননা সেই ইয়ের কথা চিন্তা করো, ফাইলস অফ প্লেট, সবসময় প্লেটটা যদি নতুন প্লেট আসে টপে যোগ করা হয়, যদি কেউ প্লেট ইউজ করতে চায় তাহলে টপ থেকে নিয়ে যায়, তাই না? তাহলে এইটাকে এই ফিলোসফিতে আমরা যদি অ্যারে স্ট্রাকচার ইউজ করি তারও একটা টপ থাকবে, অথবা যদি আমরা লিংক লিস্ট ব্যবহার করি তারও একটা টপ থাকবে। আমি কি বুঝাতে পেরেছি? Yes, sir. ওকে, তাহলে কেমন হবে এই ডেটা স্ট্রাকচার, যেটা স্ট্যাক যদি ইউজ করি? আমি হোয়াইট বোর্ড, আমাদেরকে ফিগার দেখানোর জন্য যে কোনো একটা আমি ওয়েবে নিয়ে যাব। টিউটোরিয়াল পয়েন্ট এখানে খেয়াল করো, যদি তাহলে স্ট্যাক হয়, স্ট্যাকে আমি এখানে কয়েকটা কিওয়ার্ড আছে, খেয়াল করো যে বেসিক অপারেশনের মধ্যে এখানে যে স্ট্যাক, যখন তুমি কোনো নতুন ডেটা এলিমেন্ট যোগ করছো সেটাকে বলা হয় পুশ, এবং যোগ করছো টপে অলওয়েজ। আবার যখন কোনো এলিমেন্ট এইখান থেকে সরিয়ে ফেলছো, প্রসেসের জন্য নিচ্ছ, তখন সেটাকে বলা হয় পপ, এবং পপটাও করছো টপ থেকে। তাহলে যখন ইন হচ্ছে, লাস্ট ইন
সর্বশেষ যে এলিমেন্টটা যুক্ত হলো সেটাই সর্বপ্রথমে বের হয়ে যাচ্ছে। লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো। এখানে পুশ এবং পপ দুটা কিওয়ার্ড ব্যবহার করা হয়। পুশ মানে হচ্ছে এলিমেন্ট ওই ডেটা স্ট্রাকচারে যুক্ত করা, আর পপ মানে এলিমেন্ট ওই ডেটা স্ট্রাকচার থেকে রিমুভ করা। ঠিক আছে, এখন ধরো এই পুশ পপ করতে করতে ধরো এলিমেন্ট গুলো আমরা সরিয়ে ফেলছি, হ্যাঁ, সরিয়ে ফেলতে 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 এক সময় তো শেষ হয়ে যাবে, তাই না? যখন শেষ হয়ে যাবে তখন এটাকে বলা হয় আন্ডারফ্লো। রিমুভ করতে করতে যদি কখনো এলিমেন্ট শেষ হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো আন্ডারফ্লো। আর পুশ করতে করতে যদি ধারণ ক্ষমতার বেশি, ধারণ ক্ষমতা ধরো আমি অ্যারে ইউজ করছি, আমার অ্যারের স্ট্যাকের সাইজ, অ্যারেতে অ্যারে যেটা ডিক্লেয়ার করেছি তার সাইজ 10, তার মানে কি হবে 10টা এলিমেন্টের পরে কি আমি আর অ্যাড করতে পারবো? না স্যার। পারবো না, এটাকে বলা হয় ওভারফ্লো। এখন আন্ডারফ্লো যেটা, এটা কার কারণে হয়? স্যার পপের কারণে, পপ। পপ পপ কে করছে? প্রোগ্রামার করছে নাকি ইউজার করছে? ইউজার। পপ কে করে, প্রোগ্রামার করে না ইউজার করে? ডেটা কে দেয়? ডেটা প্রোগ্রামার দেয় না ইউজার দেয়? ইউজার দেয়। আর পপ কে করে? ডেটা এখান থেকে কাজে লাগায় কে? ইউজার। ইউজার কাজে লাগায়। তাহলে যে কয়েকটা এলিমেন্ট সে দিল তার বেশি তো এক্সপেক্ট সে করতে পারে না, তাই না? তাহলে আন্ডারফ্লো হয় কার কারণে? ইউজারের কারণে। ইউজারের কারণে আন্ডারফ্লো হয়। 5টা আমি ডেটা এলিমেন্ট অ্যাড করেছি, সো আমি 5টা ডেটা এলিমেন্ট ফেরত পাবো, 6টা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজেই এইটা নির্ভর করে ইউজারের উপরে। বাট হোয়াট অ্যাবাউট ওভারফ্লো? এটা কার কারণে হয়? এখানে প্রোগ্রামারের কোনো কন্ট্রোল আছে কিনা তোমরা কি মনে করো? ওভারফ্লোতে প্রোগ্রামারের কোনো কন্ট্রোল আছে কিনা? যেমন আন্ডারফ্লোতে প্রোগ্রামারের কোনো কন্ট্রোল নেই। ইউজার 5টা ইনপুট দিয়েছে, সো 5টা পরে এটা আন্ডারফ্লো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওভারফ্লোতে প্রোগ্রামারের কোনো রোল আছে কিনা? প্রশ্ন করেছি। এক্স্যাক্টলি, সো প্রোগ্রামারের এখানে রোল আছে। ওভারফ্লো প্রোগ্রামার কন্ট্রোল করতে পারে। যেমন স্ট্যাকের সাইজ যখন 10টা ছিল তখন যত ফ্রিকোয়েন্টলি ওভারফ্লো হবে, এটা যদি 100 হয় তত ফ্রিকোয়েন্টলি ওভারফ্লো হবে না, কিন্তু জায়গা অ্যালোকেট হয়ে যাচ্ছে। আমি যদি লিংক লিস্ট ব্যবহার করি তাহলে ওভারফ্লো হবে অনেক রেয়ার, কেননা হিপ সাইজের উপরে আমার মেমোরিতে আমরা যতটুকু ডেটা
বরাদ্দ করা হয়েছে আমাকে, ওইটা শেষ না হয়ে যাওয়া পর্যন্ত আমি কি করব? পুশ করতে পারবো। এলিমেন্ট গুলো অ্যাড করতে পারবো। তার মানে ওভারফ্লো হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ইউজ করতে পারবে না, তখন মেমোরি আউট অফ মেমোরি এরর দেবে। হ্যাঁ, হিপ অ্যালোকেট করতে হয়, হিপ এক্সটেন্ড করে নিতে হয়। তাহলে সো ওভারফ্লো আমরা প্রোগ্রামাররা কন্ট্রোল করতে পারি। সো আমার মেকানিজমের উপরে নির্ভর করবে ওভারফ্লো কত কম ফ্রিকোয়েন্টলি এক্সিকিউট হবে। যদি আমি হ্যালো হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কারেন্ট চলে গিয়েছিল, মানে চলে গিয়েছে। ওকে, এনিওয়ে মোবাইল ডেটা ইউজ করছি। সো যেটা বলছিলাম যে তাহলে আমরা ওভারফ্লোটাকে কন্ট্রোল করতে পারি। যদি স্ট্যাকের সাইজ বেশি নেই, ওভারফ্লো কম হবে, কিন্তু মেমোরি ওয়েস্টেজ হবে। আবার যদি আমরা লিঙ্ক লিস্ট ব্যবহার করি তাহলে ওভারফ্লো হবে না। হিপ সাইজের যেই ওভারফ্লো করে সেটা প্রোগ্রামারের কোনো দায় নেই, এটা সিস্টেমের। হ্যাঁ, প্রোগ্রামারের দায় আছে, হিপ সাইজ তো আমরা এক্সটেন্ড করে নিতে পারি, তো সেই সুবাদে আছে। বাট ইটস ওকে, যতক্ষণ পর্যন্ত হিপ ওভারফ্লো না করবে ততক্ষণ পর্যন্ত মেমোরি আউট অফ মেমোরি, যতক্ষণ পর্যন্ত এরর সিস্টেম থেকে এরর এক্সিকিউট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ইউজ করতে পারি। সো একটা হচ্ছে ডাইনামিক অ্যালোকেশন আর একটা স্ট্যাটিক অ্যালোকেশন। আমরা দুইটাই দেখব যে স্ট্যাক কিভাবে আমরা লিঙ্ক লিস্টে স্ট্যাক ইউজ করতে পারি অথবা অ্যারে ইউজ করে স্ট্যাক ইউজ করতে পারি। সো এখানে বেসিক অপারেশন দুইটা, তাই না? পুশ করা এবং পপ করা। তাহলে পুশ করার সময় আমাদেরকে খেয়াল করতে হয় যে কোনো ওভারফ্লো হয়ে যাচ্ছে কিনা, আবার পপ করার সময় চেক করতে হয় যে কখনো আন্ডারফ্লো হয়ে যাচ্ছে কিনা। এই দুইটা মাথায় রেখো, পুশ করার সময় ওভারফ্লো হয় আর পপ করার সময় আন্ডারফ্লো হয়, ঠিক আছে? এবং এটা ছাড়া আমাদের সবসময় যেটা চেক করা দরকার যে স্ট্যাকটা ফুল কিনা, যেটা চেক করলেই আমরা বুঝতে পারবো যে এইটা ওভারফ্লো হচ্ছে কিনা। আর একটা চেক করতে হবে যে এটা এমটি কিনা, যদি এমটি এমটি হয়ে যায় তাহলে আন্ডারফ্লো হবে, তাই না? এই দুইটা জিনিস সবসময় চেক করতে হয়। আর আমাদেরকে কোনো না কোনো সময় হয়তো টপ রিমুভ করার আগেই টপ দেখা লাগতে পারে। সো টপের একটা পিক পার্টিকুলার গেট দি টপ এলিমেন্ট, এটা ঠিক আছে। এখন আমরা তাহলে
যদি এই অংশ পর্যন্ত বুঝে থাকো, আমরা এখন প্রোগ্রামে চলে যাব। কোনো কোশ্চেন আছে কিনা? Any question? কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ভেরি গুড। সো আমরা এখন তাহলে প্রোগ্রামে চলে যাই। একটু আমি সময় নিচ্ছি, প্রোগ্রামটা রান হোক। ওকে, উইন্ডো শেয়ার দিই যেহেতু রান করব। শেয়ার হয়েছে? জি স্যার। সো আজকে আমরা নতুন একটা ফাইল নিই। stack.cpp। খেয়াল করো, এই প্রথম যেখানে আমরা মৌলিক একটা ডেটা টাইপকে ইউজ করে নতুন ধরনের ডেটা স্ট্রাকচার তৈরি করছি। তাহলে আমার সামনে অনেক কিছু আছে, যেমন যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে পুশ একটা ফাংশন তৈরি করতে হবে, তাই না? তারপরে পপ ফাংশন তৈরি করতে হবে, ঠিক না? ইজ এমটি কিনা ফাংশন তৈরি করতে হবে। তারপরে কি তারপরে ওভারফ্লো হয়েছে কিনা, ইজ ফুল। ইজ ফুল। আর একটা কোনো একটা টপে ঠিক ভ্যালু দেখতে হবে, ঠিক করতে হবে যে সবার উপরে কি আছে। কি আছে এটা দেখার জন্য এই কয়েকটা জিনিস আমাদের আহ তৈরি করতে হবে, তাই না? আবার আবার খেয়াল করো, আরেকটা বিষয় যেটা দরকার সেটা হচ্ছে যে এই ফাংশন গুলোই দেখো, এই 5টা যে ফাংশন আমি ব্যবহার করেছি, এই 5টা ফাংশনই একটা ডেটাকে কেন্দ্র করে, তাই না? একটা ডেটাকে কেন্দ্র করে না? স্যার। ধরো সেটার নাম হচ্ছে এসটিকে ডেটা, স্ট্যাক ডেটা, সরাসরি আমি ব্যবহার করি স্ট্যাক ডেটা, ঠিক আছে? আমি সেটার নাম দিলাম স্ট্যাক ডেটা। তাহলে এটা অ্যারে হোক আর যাই হোক, একটা তো ডেটা না? এবং এই স্ট্যাক ডেটার সাথে আমার আরেকটা ভেরিয়েবল দরকার, সেটা হচ্ছে টপ। সবসময় আমি টপটা জানবো, তাই না? তাই না? আর যদি আমি অ্যারে ইউজ করি, তাহলে এই অ্যারের ম্যাক্সিমাম সাইজটা কত সেটা আমার জানা দরকার, ঠিক আছে? ম্যাক্স সাইজ বলতে পারি, ম্যাক্স ইন্ডেক্স বলতে পারি, ঠিক আছে? ম্যাক্স স্ট্যাক বলতে পারি। ম্যাক্স স্ট্যাকটা কত সেটা জানতে হবে। তাহলে খেয়াল করো, একটা ডেটা টাইপকে কেন্দ্র করে স্ট্যাক ডেটা, এটাকে কেন্দ্র করে
আমার 2টা ভেরিয়েবল লাগবে এবং 5টা ফাংশন লাগবে, তাই না? এই সমস্ত ফাংশনগুলো স্ট্যাক ডেটাকে কেন্দ্র করে, এইটাকে মডিফাই করা, এটাকে ম্যানিপুলেট করা, তাই না? এটাকে প্রসেস করা, যার ফলে এই জায়গাটাতে আমরা যেটা খুব সহজেই একটা বান্ডেল তৈরি করতে পারি, এই ডেটাগুলোর একটা বান্ডেল, যেই বান্ডেলটা দিয়ে আমি কি করব, যেটা ক্লাস স্ট্যাক নামে একটা বান্ডেল তৈরি করতে পারি, যেই বান্ডেলটা আমরা ইউজ করব। ঠিক আছে? তাহলে এই ক্লাস ব্যবহার করার জন্য আমরা তো আগেই ব্যবহার করেছি include IO string using namespace std. স্ট্যাক ডাটাটা কিরকম? ফর এক্সাম্পল এই স্ট্যাকের মধ্যে কিছু নাম্বার আছে, তাহলে আমি স্ট্যাক ডাটাটা ইন্টিজার ডিক্লেয়ার করব না? সাইজ কত দেব? 10 দিই টেস্টের জন্য। ইন্ট টপে কি আছে? টপে কি থাকবে? কত? ইনিশিয়ালি সি এর ক্ষেত্রে টপে কি থাকবে? 0, টপ ভ্যালু না, 0 এলিমেন্ট। ওকে, আমি যদি বলি যে ওকে এই মুহূর্তে যেখানে আমি অ্যাড করব সেই এলিমেন্টটা আমি ইন্ডেক্স করে রাখবো, তাহলে টপ ইকুয়াল 0। আমি যদি বলি যে এই মুহূর্তে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুকে পয়েন্ট করবে, তাহলে এটা কিন্তু -1, অর্থাৎ এখনো কোনো এলিমেন্ট নাই। ওকে, তারপরে ম্যাক্স স্ট্যাক কত? ম্যাক্সিমাম স্ট্যাকে কত রাখা যাবে? 10 এলিমেন্ট। 10টা। এখন পুশ করলে, যখন আমি পুশ করব তখন ডেটাটা কি বাইরে থেকে আসবে কিনা? int push data int item, আমি আইটেম পুশ করব, তাই না? আর পপ যখন করব তখন যেহেতু ডেটা টাইপ int, শুধু এটা is empty, এটা ট্রু ফলস রিটার্ন করবে। বুল ব্যবহার করা যায়, আমি সিম্পলি 0 আর -1, 0 আর 1 ব্যবহার করব। is full এই ক্ষেত্রেও আমি 0 1 ব্যবহার করব, কেননা এই জন্য ব্যবহার করব যেন সিতেও একই প্রোগ্রাম করা যায়। পিক এইটা আইটেম রিটার্ন করবে না, টপে যেই আইটেমটা আছে। ওকে, রিমুভ করবে না, জাস্ট অ্যাক্সেস করবে। হ্যাঁ, তাহলে এখন আমি এই জায়গা থেকে যদি প্রশ্ন করি, এই যে পুশ, পপ, ইজ এমটি, ইজ ফুল, পিক, এইগুলা কে ইউজ করবে? পাবলিক, তাই না? এর আগে আমি তোমাদেরকে পাবলিক প্রাইভেট এবং প্রটেক্টেড বুঝিয়েছি না? উপরের গুলো কি? আচ্ছা, স্ট্যাক হচ্ছে মাই স্ট্যাক।
ফাংশনগুলোর উপর সেমিকোলন হবে না? ইজ পি অবশ্যই। পি কি? অবশ্য। ঠিক আছে? তাহলে এখন আমরা ফাংশনগুলো ডিফাইন করব। ফাংশন ২ ভাবে ডিফাইন করা যায়। যখন তুমি ক্লাস ব্যবহার করছো, একটাকে বলা হয় ইনলাইন ফাংশন, আরেকটা বাইরেও আউটসাইড ফাংশন। ইনলাইন ফাংশন অলওয়েজ ফাস্টার, কিন্তু এতে করে যেই যদি বেশি ইনলাইন ফাংশন থাকে তাহলে এটা সেগমেন্ট ফল করার সম্ভাবনা থাকে। এই জন্য তোমার যেই ডেটাটা যেই ফাংশনটা ফ্রিকুয়েন্টলি দরকার হয়, যেই ফাংশনটা ফ্রিকুয়েন্টলি দরকার হয় সেই ফাংশনটা ইনলাইন করবে। ইট শুড বি শর্টার, বড় যেন না হয়, শর্ট এবং ফ্রিকুয়েন্টলি ইউজ হয় সেগুলোকে ইনলাইন করবে। আর যেগুলা ফ্রিকুয়েন্টলি ইউজ হয় না সেগুলোকে তুমি আউটসাইড করবে। হ্যাঁ, যেমন আমি এখানে ২ ধরনেরই দেখাবো। ফর এক্সাম্পল, ইন্ট ক্লাসের নাম মাই স্ট্যাক : পুশ ইন্ট আইডি। আউটসাইডে একটা ফাংশন থেকে করছি। তারপরে ভয়েড সরি ইন্ট my stack : pop. Okay, এটা ফাংশন। আর is empty, যেটা if top লাস্ট ইন্ডেক্স হচ্ছে 9, top equal max stack top equal then equal 0, then equal 0 কি হলে কি হবে? Return 1. If top equal max stack return হ্যাঁ দিতে পারবো, রাইট। কোনটা বাবা বলো? or return হ্যাঁ করা যায় ডেফিনেটলি।
হ্যাঁ, if else যদি এলিমিনেট করতে চাও অফকোর্স তুমি কন্ডিশনাল ব্যবহার করতে পারো। কন্ডিশন ব্যবহার করতে পারো শিওরলি। is full, return ব্যবহার করতে পারো and pick return stack data top. Okay. ওকে, এখন তাহলে তিনটা ফাংশন আমার অলরেডি ডিফাইন করা হয়ে গিয়েছে। যদি টপ লেস দ্যান 0 হয় তাহলে সেটা টপ লেস দ্যান 0 হলে ট্রু ভ্যালু রিটার্ন করবে। ট্রু এর ইন্টিজার ভ্যালু হচ্ছে এনি নন জিরো নাম্বার, আর ট্রু হলে এনি নন জিরো নাম্বার, আর ফলস হলে 0। আর ইজ ফুলের ক্ষেত্রেও টপ ইকুয়াল ম্যাক্স স্ট্যাক, এটা কন্ডিশনাল ডেটা রিটার্ন করবে ট্রু আর ফলস, যেটার এনি নাম্বার নন জিরো নাম্বার পজিটিভ, ইদার পজিটিভ অর নেগেটিভ, সেটা ট্রু হিসেবে এবং 0 ফলস হিসেবে। আর পিকটা হচ্ছে স্ট্যাকের টপে যে ডেটাটা আছে সেটা পড়বে। আস্তে শোনা যাচ্ছে? রোজা রেখে চিল্লাইতে পারি না বাবা। আচ্ছা, এনিওয়ে ঠিক আছে, আস্তে শোনা গেলে বলবা। ওকে, তাইলে এখন বাকি যে দুইটা ফাংশন আছে, মেইন একটা পুশ আর একটা পপ, এইটা আউটসাইড করেছি, ইনলাইন ফাংশন ব্যবহার করি নাই। এখন আউটসাইডে ফাংশনটা লিখার স্টাইলটা হচ্ছে, তোমরা খেয়াল করেছো যে ইন্ট যেটা রিটার্ন করবে সেটার ডেটা টাইপটা পুশের যেমন রিটার্নিং ডেটা টাইপ ইন্ট, সো আমি ইন্ট ব্যবহার করেছি। তারপরে পুশটা কার অন্তর্গত? পুশটা আসলে মাই স্ট্যাকের অন্তর্গত, তাই না? মাই স্ট্যাক কোলন পুশ, এটা পুশ ইজ এ ফাংশন মেম্বার অফ মাই স্ট্যাক, ঠিক আছে, ব্যবহার করা হয়। তারপরে পুশের মধ্যে তো ইন্ট আইটেম আছে, বাদ বাকি সবগুলোই একটা ফাংশনের মধ্যে যেভাবে কাজ করে সেভাবে। যেমন এখানে আমি কি করব, তাহলে যখন পুশ করব তখন আমার কাজটা কি? প্রথমে দেখব যে এটা এমটি কিনা, তাই না? সরি ফুল কিনা। ওকে, তাহলে ইফ নট ইজ ফুল, ফুল যদি না হয় তাহলে আমি কি করব? যদি ফুল হয় তাহলে কি করব? ইজ ফুল, ফুল হলে আমরা কি করব? আর তো কাজ করব না, তাই না? রিটার্ন -1। ওকে, আমি এই -1 দেখে বুঝবো, অথবা এরর কোড, কোন একটা এরর কোড, পার্টিকুলার এরর কোড ব্যবহার করা যেতে পারে, যেটা দেখে আমি বুঝবো যে এটা ওভারফ্লো করেছে। এলস কি করব? যেহেতু রিটার্ন ব্যবহার করেছি কাজে নিচে এলস দরকার নেই। কি ব্যবহার করব? স্ট্যাক ডেটা টপ আছে, সেটাকে আমি
প্লাস প্লাস করব এবং এখানে আইটেম রাখবো, তাই তো? হ্যাঁ, ওকে 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 প্লাস প্লাস টপ হবে, রাইট, থ্যাংক ইউ। প্লাস প্লাস টপ করব, আগে আমি টপ বাড়াবো, তারপরে আইটেমকে রাখবো। ওকে, পুশের ক্ষেত্রে, পপের ক্ষেত্রে কি করব? পপের ক্ষেত্রে আমি আন্ডারফ্লোটা চেক করব, ইফ is empty return -1, আর যদি না হয় তাহলে আমি রিটার্ন করব কাকে? হ্যাঁ, পপ করব, এই মুহূর্তে টপ এলিমেন্টটা কি করছে? টপ এলিমেন্টটা ইন্ডিকেট করছে, সো রিটার্ন করব স্ট্যাক ডেটার টপ, টপে যেটা আছে সেটা রিটার্ন করব এবং টপটাকে তারপরে নেগেটিভ করে দেব, ঠিক আছে? ওকে, অলরাইট। এখন আমাদের ইমপ্লিমেন্টেশন এখানে শেষ হয়েছে। আমরা যে কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি যে ওকে জোসেফাস প্রবলেমটা আমি ইয়ে করতে চাই, দেখতে চাই জোসেফাস প্রবলেম কিভাবে কাজ করে। হ্যাঁ, এখানে কি কি ডেটা আছে বলো, কোথা থেকে শুরু করবা? ফার্স্ট প্রবলেম মনে আছে তো? জোসেফাস প্রবলেম মনে আছে? জোসেফাস প্রবলেম কি জিনিস? তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, জোসেফাস প্রবলেমটা কি? একজন পরপর মেরে ফেলা হবে, ঠিক আছে? একজন পরপর মেরে ফেলা হবে, অলরাইট? যে বেঁচে থাকবে সে পরের জনকে মারবে, তাই না? তার মানে একজন পরপর মেরে ফেলা হবে, তাই তো? তাহলে ধরে নিই আমাদের কাছে একটা জোসেফাস প্রবলেম আছে। জোসেফাস প্রবলেমে আমরা ডেটাগুলো ইয়ে করছি, ঠিক আছে, অ্যাড করছি। ওকে, যেই ডাটা প্রথমে একবার সবার শেষে গিয়ে অ্যাড হবে, সেখান থেকে আমি শুরু করব। ওকে, তাহলে শুরুর ডেটাটা সার্কেলটা ভাবে করো, বলো। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল জোসেফাস হ্যাঁ, প্রবলেম। স্যার জোসেফাস প্রবলেমে যে মারলো তার পরের জন আবার মারবে নাকি যে মরে যাবে তার পরের জন? মরে যাওয়া মানুষ কি মারতে পারে? না, যে মরে যাবে তার পরের জন। পরের জন আরেকজন নেক্সট জনকে মারবে, তার মানে একজন পরপর মরবে। স্যার যে মারবে প্রথমে তার পাশের জনকে তো মারবে না, তার পাশের জনের পরের পাশের জনকে জনকেই মারবে। মারবে, পাশের পাশের জনকে জনকেই মারবে, পাশের জনকেই মারবে। পাশের জনকে মারলে একজন পরপর অটোমেটিক মরবে।
মরবে একজন পরপর, ঠিক আছে? আমি লজিকটা দেখাচ্ছি, এরপরে তুমি একজন পরে মারবা না দুইজন পরে মারবা নাকি তিনজন পরে মারবা, এটা তুমি ডিসাইড করতে পারবা, ঠিক আছে? এখন দেখো যে আমি জোসেফাস প্রবলেমে আমার ডেটা কি কি হবে। আমি কয়েকটা ডেটা নিই, ঠিক আছে? রিভার্স আকারে আমি প্রথমে ইয়েটা দাও, ধরো আচ্ছা সিরিয়ালি বলি, তাই না? 5টা এলিমেন্ট যুক্ত করি, ঠিক আছে? জোসেফাস প্রবলেমে এই 5টা এলিমেন্ট, হ্যাঁ 1 2 3 4 5, 5টা এলিমেন্ট। তাহলে সার্কেল করা আছে 1 2 3 4 5। 1 2 কে মারবে তাহলে 2 রিমুভ হবে, তাই না? 3 4 কে মারবে 4 রিমুভ হবে। তাহলে প্রথম রাউন্ড পরে আমি পাবো 1, তাহলে 2 কিল হয়ে যাবে, 3 5। 5 কাকে মারবে? 5 কাকে মারবে? স্যার 1। 5 মারবে 1 কে, তাহলে 2 কাকে মারবে? সরি 3 কাকে মারবে? 3 থেকে যাবে 3 না, কাকে মারবে? 3 5 কে মারবে। 5 কে মারবে এবং 3 থেকে যাবে। লাস্ট যে এলিমেন্টটা সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা জোসেফাসে আমরা স্ট্যাক যখন করব তখন সবসময় উল্টাভাবে আমরা স্ট্যাক করি, ঠিক আছে? উল্টাভাবে। সো জে ডট পুশ করছি, কতকে পুশ করব? 5। 5 4 3 2 1। ওকে, ডেটাটা রেডি হয়ে গেছে, এখন আমরা একটা ইয়ে চালাবো, ঠিক আছে? মূল বিষয়টা হচ্ছে যে এইখানে আমি যে লুপটা চালাবো সেটা খেয়াল করো। while is empty, j dot not empty na, is empty. ওকে, আমি একটা কাউন্টার রাখবো, যে কাউন্টারে আমি কাউন্টারটা 0 হয়ে গেলে আমি একটা পরপর মারতে চাচ্ছি, তাহলে কাউন্টারটা যেটা রাখবো সেটা পপ করতে থাকবে, কাউন্টার 0 হওয়া পর্যন্ত পপ করবে, ঠিক আছে? পপ করবে, পুশ করবে। কাউন্টার 0 হয়ে গেলে সরি কাউন্টার তাহলে কাউন্টার
সরি 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 সরি, ইয়ে হবে না, স্ট্যাক ইউজ করা যাবে না। এটা তো লিঙ্ক লিস্টে না তো এটা কি ইউজ করতে হবে? ওকে সরি, স্ট্যাক তো একই দিক থেকে ইয়ে হয়, একই দিকে পুশ পুশ হয়, সো এটা স্ট্যাক ইউজ করা যাবে না, সরি। ওকে, জোসেফাস প্রবলেম নয়। আমি নরমালি এখানে যেটা পুশ করেছি সেটা আমি পপ যদি করি, হ্যাঁ, তাহলে কি ঘটবে? আমি রিভার্স করতে পারবো খুব ইজিলি এখানে। ফর এক্সাম্পল, আমি যা পুশ করলাম সেটাকে, সেই ডেটাকে আমি যদি পপ করি তাহলে কি আসবে? রিভার্স ডেটা আসবে। সি আউট পপ। ও জে ডট। আমি অ্যাড করেছি 5 4 3 2 1, কিন্তু যখন আমি এটাকে বের করলাম তখন উল্টা দিক থেকে, অর্থাৎ 1 2 3 4 5 বের হলো। তাহলে এখান থেকে একটা যেটা করা যায়, খেয়াল করো, যে কোনো একটাকে যদি রিভার্স করতে হয় তাহলে কিন্তু আমরা ইজিলি স্ট্যাক ব্যবহার করতে পারি। আমরা ইমপ্লিমেন্টেশন, আরো অনেকগুলো ইমপ্লিমেন্টেশন দেখবো এখান থেকে, পলিশ নোটেশন বা অন্যান্য। সবচেয়ে পপুলার হচ্ছে স্ট্যাক ইউজ করার সবচেয়ে পপুলার একটা সর্ট আছে, কুইক সর্ট বলা হয়। নাম যেমন কুইক, অ্যাকচুয়ালি এর পারফরমেন্সও n log n, n log n। তাহলে n log n কিন্তু সর্টিং এর জন্য বেশ ভালো, ঠিক আছে, মেমোরি এফিশিয়েন্ট এবং টাইম এফিশিয়েন্ট। আমরা দেখব কুইক সর্টে কিভাবে স্ট্যাক ইউজ করা যায়। মূল বিষয়টা মনে রেখো যে এইখানে তাহলে আমি যেই স্ট্যাকটা ইউজ করছি, সবার শেষে কোনটা অ্যাড করেছিলাম আমি? সবার শেষে 1 অ্যাড করেছিলাম না? তাহলে সবার শেষে যখন 1 অ্যাড করেছি, কিন্তু আমি যখন পপ করতে যাচ্ছি তখন সবার শুরুতে কোনটা নিয়েছে? 1, তাই না? তার মানে এখানে যে টপ থেকে যখন 1 নিল, তারপরে 1 যদি 1 বের হয়ে গেছে, এখন টপে কে আছে? 2, তাই না? তাহলে এরপরে 2 আউটপুট নিয়েছে। এটা যদি পপ করি, তারপরে টপে কোনটা আছে? 3, তাহলে 3 পপ করেছে। তারপরে টপে আছে 4, 4 পপ করেছে। তারপর টপে আছে 5, 5 পপ করেছে। তারপরে কি পেয়েছে? আন্ডারফ্লো পেয়েছে, তাই না? ইজ এমটি। যদি এটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ এটা এমটি না হবে, ঠিক আছে, যেহেতু এই কন্ডিশন ব্যবহার করেছি। তাছাড়া এমন হতে পারে যে যে কোনো সময় পুশ বা পপ হতে পারে, যে কোনো সময় পুশ বা পপ হতে পারে। স্ট্যাকের যে ইমপ্লিমেন্টেশন, এই অংশটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? সিম্পলি ইউজটা দেখিয়েছি কিভাবে পুশ বা পপ করে। ওকে, আর হ্যাঁ, স্ট্যাকে আমরা যে এলিমেন্ট গুলো দিচ্ছি ওগুলো মেমোরিতে কিভাবে জায়গা নেয়? ওরা কি এলোমেলো ভাবে নিবে নাকি ইউনিফর্মলি?
স্ট্যাকে আমরা যে এলিমেন্ট গুলো দিচ্ছি ওগুলো মেমোরিতে কিভাবে জায়গা নিচ্ছে? ওরা কি লিংক লিস্টের মতো স্কেটারলি নিচ্ছে মেমোরিতে জায়গাগুলো? তাহলে তুমি বোধহয় এসেন্সটা ধরতে পারো নাই, আমি প্রথম থেকে যা বলেছি সেটা বোধহয় বুঝতে পারো নাই। হইতে পারে। তুমি এখানে ডিক্লেয়ারটা দেখতে পেয়েছো এটা? ও স্যার, সরি স্যার, আমি খেয়াল করি নাই। ওকে, ঠিক আছে। এটা অ্যারে। অ্যারে মানে অ্যারে কিভাবে মেমোরিতে জায়গা নেয়, এটা ওল্ড স্টোরি, তাই না? এইটা জি, স্যার। মেমোরিতে পরপর জায়গা নেয়, পরপর, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, পরপর জায়গা নেবে, ঠিক আছে? হ্যাঁ, স্ট্যাকে আমরা লিংক লিস্টও ব্যবহার করতে পারি। স্ট্যাকে আমরা কি ব্যবহার করতে পারি? লিংক লিস্ট ব্যবহার করতে পারি। সেটা কিভাবে কাজ করে সেটা আমরা তার আগে তাহলে আমরা এই স্ট্যাকেরই লিংক লিস্ট রিপ্রেজেন্টেশন কেমন হবে সেটা দেখব। স্ট্যাক এল এল, স্ট্যাক লিংক লিস্ট, ঠিক আছে? আমরা লিংক লিস্ট ব্যবহার করব। এখন লিংক লিস্ট ব্যবহার করতে গেলে আমাদের কি লাগবে? লিংক লিস্টে কয়টা এলিমেন্ট থাকে? অ্যাটলিস্ট দুইটা। নেক্সট পয়েন্টার, রাইট। সো আমি এখানে আরেকটা ক্লাস ব্যবহার করতে পারি, যে ক্লাসে বললাম নোড। এই নোডের মধ্যে কি কি আছে? পাবলিক, যেন ডাইরেক্টলি আমি অ্যাক্সেস করতে পারি। কি কি আছে? একটা হচ্ছে ইন ডেটা, আর একটা আছে নোড স্টার নেক্সট। ওকে, অলরাইট। এখন আমরা ব্যবহার করছি নোড দুটো পাশাপাশি। করা যায়, ঠিক আছে। আমি তাহলে ওইটার মধ্যেই চেঞ্জটা করছি। ওকে, সেভ অ্যাজ।